বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আজকে আমরা চলে এসেছি ম্যাথসের একটি গুরুত্বপূর্ণ টপিক পার্সেন্টেজ নিয়ে। এই পার্সেন্টেজের উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 2টি বা 4টি ম্যাথ এসেই থাকে। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আমরা তো বন্ধুরা এই প্রশ্নে কি বলছে, ইফ 25% অফ এ ইজ ইকুয়াল টু 35% অফ বি দেন 40% অফ এ ইজ ইকুয়াল টু 40% অফ বি। অর্থাৎ এ এর 25% সমান হচ্ছে বি এর 35%। তাহলে এ এর 40% সমান বি এর কত শতাংশ হবে, হোয়াট পার্সেন্ট অফ বি। তো গতানুগতিক যেভাবে আমরা করি, কি করি, 25% অফ এ ইজ ইকুয়াল টু 35% অফ বি, দেন 1% অফ এ is equal to 35 by 25% of B, then 40% of A, 40% of A is equal to 35 by 25 into 40। তো এটাকে যদি কাটাকুটি করি আমরা কি হবে, 5 দিয়ে 5, 8, 5, so 7 into 8 that is 56%। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 56%। এই প্রশ্নটা আমরা একটা ছোট ফর্মুলা যদি ইউজ করি তাহলে খুব সহজে করে ফেলতে পারবো। তো তার আগে দেখে নেবো একটা জিনিসটা কি করব, 25% অফ এ এটাকে আমরা কি ধরবো, x1, 35% অফ বি এটাকে ধরবো y1, 40% অফ এ আছে আবার, তাহলে এটা ধরবো x2, 40% অফ বি, বি এর পার্সেন্টটা এখানে ধরবো y2। তো ফর্মুলাটা হলো x1 y2 ইকুয়াল টু x2 y1। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তো এখানে x1 y2 এই ভ্যালুগুলো পুট করব। x1 আছে 25%, y2 জানি না, পার্সেন্টগুলো এখানে আমরা নাও লিখতে পারি। তো সেক্ষেত্রে 25 ইন্টু y2, x2 40 ইন্টু হয়ে যাচ্ছে 35 অর্থাৎ y1। এখান থেকে ক্যালকুলেশন করে নেবো, y2 আমাকে বের করতে বলেছে, তাহলে 40 ইন্টু 35 বাই 25। সেম ক্যালকুলেশন বন্ধুরা, দেখো এই যে এই ক্যালকুলেশনটা, এই যে সেম ক্যালকুলেশন চলে এলো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 56। এই যে এইভাবে 25% অফ এ সেটাকে আবার 1%, 40%, এইভাবে করতে গেলে আমাদের যদি 15 সেকেন্ড লাগে এটা করতে, কিন্তু আমরা ডাইরেক্ট এইটাই চলে আসবো। বারবার প্র্যাকটিস করলে আমাদের কিন্তু আমরা এই জায়গাটা চলে আসবো। সেখানে এই জিনিসটা করতে আমাদের কতক্ষণ লাগবে, খুব বেশি লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারটা চলে আসবে। তো অ্যান্সার হয়ে যাবে 56%। দ্বিতীয় প্রশ্নটা দেখে নেব। দ্বিতীয় প্রশ্নে কি বলছে, আ পারসন স্যালারি হ্যাজ ইনক্রিজড ফ্রম ₹6,300 টু ₹8,100। অর্থাৎ একজন ব্যক্তির মাসিক আয় বেড়ে হয়েছে 8,100। কত থেকে বেড়ে হয়েছে, 6,300 থেকে। অর্থাৎ 6,300 ছিল তার মাসিক আয়, সেখান থেকে বেড়ে হয়েছে 8,100। সো হোয়াট ইজ দ্য পার্সেন্ট ইনক্রিজ। অর্থাৎ 6,300 থেকে 8,100 হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে শতাংশ, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা জানতে চেয়েছে। তো এটা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। কি করতে হবে, কিছুই করতে হবে না, যে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধিটা বের করতে হবে। কি হবে, 8,100 মাইনাস 6,300। এবার এর নিচে বেসটা থাকবে। বেস অর্থাৎ যেটা থেকে বৃদ্ধি পেয়েছে, 6,300 থেকে 8,100 হয়েছে, তাহলে প্রথমে কত ছিল, 6,300। 6,300 উপর বৃদ্ধিটা হয়েছে, তাহলে নিচে হবে 6,300। কি চেয়েছে, পার্সেন্ট ইনক্রিজ চেয়েছে, তার জন্য কি করতে হবে, এখানে ইন্টু 100, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই এটা আমার চলে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, 1800 বাই 63। তাই এটা দেখবো, তাহলে
বাই 7, এইটা কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের কি বের করতে হলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হলো, তারপর সেটার পার্সেন্টেজ, সেটাকে যে বেস যেটা ছিল সেটাকে দিয়ে ভাগ করতে হলো এবং সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে আমার নর্মাল যে অ্যান্সারটা যেটা জানতে চাইছে পার্সেন্ট ইনক্রিজ অর্থাৎ শতাংশ কত শতাংশ বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আমার এখানে চলে এলো। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের মনে এখানে আসতে পারে যে এখানে যদি ডিক্রিজ করে, হয়তো আগে 8100 ছিল পরে হয়েছে 6300, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অন্য কিছুই করতে হবে না, সেক্ষেত্রে তোমার ওই যে ডিফারেন্সটা থাকবে, তারপর সেটাকে বেসটা কি ছিল, বেসটা যদি প্রথমে যেটা ছিল সেই বেসটা তোমাকে এখানে ঠিকঠাক করলে এই জিনিসটা এই ফর্মুলাতেই তোমার অ্যান্সারটা কিন্তু চলে আসবো পরবর্তী প্রশ্ন। তৃতীয় প্রশ্নে কি বলছে বন্ধুরা, রাম's স্যালারি ইজ 25% লেস দেন রহিম's স্যালারি, অর্থাৎ রামের বেতন রহিমের বেতনের থেকে 25% কম। দেন রহিম's স্যালারি ইজ মোর দেন রাম's স্যালারি বাই হোয়াট পার্সেন্ট, অর্থাৎ রহিমের বেতন রামের বেতনের থেকে কত শতাংশ বেশি। এই প্রশ্নটা সলভ করতে গেলে আমরা যে জিনিসটা করব তাহলে একটু তাড়াতাড়ি হবে, সেটা হলো রামের বেতন এবং রহিমের বেতনটা একটু আমরা ধরে নেব। রহিমের যেহেতু বেশি সেহেতু রহিমের বেতনটাই 100 ধরবো, এবং 100-র 25% যদি কম হয় তাহলে সেটা কত হবে, 75। তাহলে সেই আগের প্রশ্নের যে জিনিসটা দেখেছিলাম আমরা সেই জিনিসটা করব, ডিফারেন্সটা বের করে নেব 100 এবং 75-এর। এবার নিচে বলেছিলাম বেসটা খুব সাবধানে নিতে হবে আমাদের। এক্ষেত্রে কি বলেছে, রামের তুলনায় রহিমের কত বেশি, অর্থাৎ রামের তুলনায়, তাহলে রামের স্যালারিটা বেশ নেবো। রামের স্যালারি কত বেশি, 75। তার কি বের করতে বলছে, হোয়াট পার্সেন্ট, তাহলে এখানে পার্সেন্ট 100। তাহলে সেক্ষেত্রে কি হবে, 25/75 ইন্টু 100, তাহলে এটা কি হচ্ছে ইকুয়াল টু 1/3 ইন্টু 100 ইকুয়াল টু এটা হয়ে গেল বন্ধু তো 33.13% বেশি। রামের তুলনায় রহিমের বেতন হলো 33.13% বেশি। চলো এই প্রশ্নে কি বলছে দেখে নিই। দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 20%, অর্থাৎ চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। ইফ আ ফ্যামিলি, যদি কোনো পরিবার ওয়ান্টস টু কিপ ইটস এক্সপেন্সেস অন সুগার আনঅল্টার্ড, যদি কোনো পরিবার তাদের চিনির জন্য যে খরচ সেটাকে একই রাখতে চায়, দেন দ্য ফ্যামিলি উইল হ্যাভ টু রিডিউস দ্য কনজাম্পশন অফ সুগার বাই হোয়াট পার্সেন্ট, তাহলে তাদের চিনির ব্যবহার কতটা কমাতে হবে। তারপরে আমরা একটা ফর্মুলা জানি কি, প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ কোনো কিছু দর সেটা কতটা ব্যবহার করছি, কোয়ান্টিটি পরিমাণ, সেইটার উপর ডিপেন্ড করা হচ্ছে আমাদের খরচটা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, সুগারের অর্থাৎ চিনির দাম 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে তারা যদি খরচটা একই রাখতে চায় তাহলে তাদের চিনির ব্যবহার কমাতে হবে। তো আমরা এখানটা একটা জিনিস ধরে নেব, যদি ধরে নিই 100 টাকা কেজি সুগার, 100 টাকা কেজি, এবং তারা 1 কেজি ব্যবহার করত, তাহলে তাদের খরচ কত হচ্ছে, 100 টাকা। এটা হচ্ছে ওল্ড, আগে এটা ছিল ধরে নিই। তাহলে নিউ প্রাইস অনুযায়ী কি হবে, যদি 20% বেড়েছে তাহলে 120 টাকা প্রতি কেজি, এবং সেক্ষেত্রেও যদি তারা 1 কেজি ব্যবহার করে তাহলে তাদের খরচ কত হচ্ছে, 120 টাকা। তাহলে সেক্ষেত্রে তাদের কি 120 টাকা হচ্ছে, আগে হতো 100 টাকা, কিন্তু কি বলেছে আমাদের, এক্সপেন্সেস অন সুগার আনঅল্টার্ড, অর্থাৎ তারা এই এক্সপেন্সটা বাড়াতে চায় না, অর্থাৎ এই 120 টাকে তারা 100ই রাখতে চায়। তাহলে আমাদের কি করতে হবে, 120-কে 100 করতে হবে। তাহলে সেক্ষেত্রে কতটা কমছে ব্যবহার, কত পার্সেন্ট কমছে সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে কি হবে, 120 মাইনাস 100 বাই, আবার সেই বেসের ব্যাপার চলে আসছে। তাহলে এখানে বেসটা কি নেবো, তাদের
কোথা থেকে কমাতে হচ্ছে? এই 120 এই জায়গা থেকে তাদের 100তে নিয়ে যেতে হবে। তাহলে বেস হবে 120 ইন্টু 100। তো এটা কি হয়ে যাবে? 20/120 ইন্টু 100। তাহলে অ্যান্সার কি আসবে? 16 and 2/3%। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে কি দেখলাম? 20% বৃদ্ধি পেয়েছিল চিনির দর। সেখান থেকে সেই পরিবার চিনির উপর যে খরচ সেটাকে একই রাখতে চায়, তার জন্য তাদেরকে 16.23% চিনির ব্যবহার কমাতে হচ্ছে। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্ধুরা, এই প্রশ্নে কি বলছে? রিডাকশন অফ 20% ইন প্রাইস অফ হুইট enables a person to buy 7 kg more wheat for ₹1540। অর্থাৎ গমের দাম 20% কমে যাওয়ার জন্য একজন ব্যক্তি 7 কেজি গম বেশি কিনতে পারে কত টাকায়? ₹1540। অর্থাৎ 1540 টাকায় একজন মানুষ 7 কেজি বেশি গম কিনতে পারছে যদি গমের দাম 20% কমে যায়। হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ দ্য হুইট? অর্থাৎ এই যে কমে গমের দামটা কত হয়েছে, অর্থাৎ 1 কেজি গমের দাম কত হয়েছে, তার জন্য তিনি 7 কেজি বেশি গম কিনতে পারছেন। তাহলে এখানে এই যে এই জিনিসটা লক্ষ্য করবো, 20% দাম কমার জন্য 7 কেজি বেশি কিনতে পারছে। তাহলে 20% দাম কমে যাওয়ার জন্য সে কত কেজি বেশি কিনতে পারছে? 7 কেজি। তাহলে 100% কত হবে? তাহলে 7 into 5, 20 into 5 হচ্ছে 100। তাহলে 7 into 5 এখানে হবে হচ্ছে 35 কেজি। অর্থাৎ 35 কেজি সে টোটাল গম কিনছে এখন। তাহলে প্রাইস কত? 1540। তাহলে 1540/35 equal to 44 per কেজি। এটা হয়ে গেল নতুন গমের দাম, অর্থাৎ এটা হচ্ছে নিউ প্রাইস। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ দ্য হুইট। এবার বন্ধুরা আরেকটা জিনিস একটু ছোট করে দেখে নেবো, যে যদি বলতো ওল্ড প্রাইস কি ছিল, অর্থাৎ 20% এই যে দামটা কমলো তার আগে দামটা কি ছিল? কিভাবে পাবো? এই যে 44 অর্থাৎ 20% কমেছে, তার মানে এটা হচ্ছে 80%। 80% ইকুয়াল টু হচ্ছে 44। তাহলে 100% কত হবে? 44/80 ইন্টু 100। এটা হয়ে যাবে হচ্ছে 55 পার কেজি। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে ওল্ড প্রাইস। তাহলে কি করলাম? 20% কমেছে সেহেতু তাহলে নতুন দামটা হচ্ছে 80%, আর আগের দামটা জানতে হবে। তাহলে এটা 100%, তার মানে আগে ছিল হচ্ছে 55 টাকা পার কেজি, আর নতুন দাম কি হচ্ছে? 44 টাকা পার কেজি। চলে আসবো পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্নে কি আছে বন্ধুরা? ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20%, width decrease by 10%, তাহলে width decrease by 10%, then the area will be increased by। অর্থাৎ এই প্রশ্নে বলেছে, তো আমরা একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলছে, ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল দেখে নেব। এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় তাহলে কি বলেছে? লেন্থ মানে লম্বার দিকে যেটা, সেটা বলছে কত বেড়েছে? ইনক্রিজ বাই 20%, প্লাস 20% মানে ইনক্রিজ হচ্ছে। আর ব্রেথ কি বলেছে বন্ধুরা? ব্রেথ ইজ ডিক্রিজ বাই 10%, ব্রেথ কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে 10%। তাহলে কি বলছে? এরিয়া কি হবে? এরিয়াটা কতটা ইনক্রিজ হবে? তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100।
এই ফর্মুলাটা মনে রাখতে হবে এই ক্ষেত্রে। তো এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এ কি নেব, এ নেব হচ্ছে লেন্থ আর বি নেব হচ্ছে ব্রেথ। তাহলে এখানে এ বসিয়ে দেব 20 প্লাস এখানে বি কত আছে -10, কারণ ডিক্রিজ করছে সেখানে কি, তাহলে -10 একটু ভেঙে বোঝাচ্ছি অনেকেই নতুন আছে যারা তাদের জন্য। প্লাস এখানে কি আছে a ইন্টু বি, তাহলে 20 ইন্টু -10 প্লাস 20 ইন্টু -10, তাহলে বাই 100। তাহলে এই স্টেপটা অনেকে তোমাদের হয়তো করতে হবে না, কিন্তু তাও একবার করে দিলাম। সেখান থেকে কি পাচ্ছি আমরা 20 - 10 -200 বাই 100। তোমরা এই স্টেপটা হয়তো কারোরই করতে হবে না, কিন্তু তাও আমি একবার দেখে দিলাম ভেঙে করার জন্য। তারপর এখান থেকে সোজা কি পাবো 20 - 10 দ্যাট ইজ 10, 10 - 200 বাই 100 দ্যাট ইজ 2, so 10 - 2 দ্যাট ইজ 8%। তাহলে অ্যান্সার যেহেতু +8% আসছে, তো এখান থেকে আমরা বুঝতে পারছি সেটা কি ইনক্রিজ করছে। যদি এখানে মাইনাসে আসতো তাহলে বুঝে যেতাম যে এরিয়াটা ডিক্রিজ করছে। তো বন্ধুরা এই হলো পুরো জিনিসটা। তো তোমরা যদি এই ফর্মুলাটা তোমাদের মনে থাকে তাহলে শুধুমাত্র একটা স্টেপ করে তোমরা 5 সেকেন্ডের মধ্যে এই অ্যান্সারটা বের করে দিতে পারবে। বন্ধুরা চলো তাহলে এই প্রশ্নটা দেখে নিই। কি বলছে প্রশ্নে, ইফ দ্য রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ ইনক্রিজড বাই 10%, অর্থাৎ একটা সিলিন্ডার আছে তার রেডিয়াসটা কি হচ্ছে, রেডিয়াস ইজ ইনক্রিজড বাই 10% and the height is decreased by 15%, তাহলে হাইট কি হচ্ছে ডিক্রিজড বাই 15%, find the percent change in the volume of the cylinder। তাহলে বলছে যদি সিলিন্ডারের কি হয় রেডিয়াস যদি 10% ইনক্রিজ করে এবং হাইট যদি 15% ডিক্রিজ করে তাহলে তার ভলিউমের মধ্যে, অর্থাৎ আগের ভলিউমের সঙ্গে নতুন ভলিউমের কি চেঞ্জ আসবে। আমরা প্রথমে একটা সিলিন্ডার দেখে নেব। সিলিন্ডারের রেডিয়াস কোন থেকে, এইখানে রেডিয়াস হবে। তো রেডিয়াসটা কি বলেছে, রেডিয়াসটা ইনক্রিজ করেছে বাই 10%, তাহলে প্লাস 10% ইনক্রিজ করেছে। আর হাইট কি বলেছে, হাইট ডিক্রিজ বাই 15%, তো -15%, এটা হচ্ছে ডিক্রিজ করেছে। তাহলে আমাদের জানতে হবে কি এই ক্ষেত্রে ভলিউম অফ দ্য সিলিন্ডার। ভলিউম অফ দ্য সিলিন্ডার আমরা কি জানি, পাই r square h, this is the formula of volume of the cylinder। তো এই অঙ্কটা সলভ করতে গিয়েও আমরা সেই আগের অঙ্কে যে ফর্মুলাটা দেখেছি a plus b into ab by 100 সেটাই ব্যবহার করব। a plus b plus ab by 100 এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে পাই আর স্কোয়ার এইচ এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাই, পাই ইন্টু আর ইন্টু আর ইন্টু এইচ। তাহলে এখানে কিন্তু এ বি আছে, দুটো জিনিস আছে। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা এই একটা আরকে এ নেব এবং দ্বিতীয় আরকেও বি নেব, এইভাবে করব। তারপরে আবার করব এই আর স্কোয়ার কে এ নেব, তারপর এইচ কে বি নেব। তো প্রথমে কি করব দেখে নিই। তাহলে a প্লাস বি 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 100 বাই 100। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 10 প্লাস 10 20 বাই প্লাস 1 দ্যাট ইজ 21। তো পরেরটা যখন করব তো এখানে কি করব, এই আর স্কোয়ার কে এ নেব এবং এইচটাকে কি নেব, এইচ নেব হচ্ছে বি। তো এই ক্ষেত্রে কি হবে, এখানে 21 পেয়ে গেছি, 21 প্লাস বি কি আছে, বি আমাদের কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাই তো ডিক্রিজ হচ্ছে -15 প্লাস এখানে আবার কি আছে প্লাস 21 ইন্টু -15 বাই 100। তাহলে সেক্ষেত্রে কি চলে আসছে 21 - 15 দ্যাট ইজ 6
প্লাস 21 into 15, that is 30, 315, 315 minus 315 by 100. এটা সলভ করলে এখান থেকে আমরা কি পেয়ে যাই, এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে 6 minus 3.15, that is 2.85%. তাহলে 2.85% কি হলো, এখানে কি আছে প্লাস হবে 2.85% প্লাস, তাহলে 2.85% কিন্তু ভলিউমটা ইনক্রিজ করবে যদি আমাদের সিলিন্ডারের রেডিয়াস 10% ইনক্রিজ করে এবং হাইট যদি 15% ডিক্রিজ করে, সেক্ষেত্রে ভলিউম অফ দ্য সিলিন্ডার উইল ইনক্রিজ বাই 2.85%. বন্ধুরা এই প্রশ্নে কি বলছে, শিল্পা গট 400 মার্কস, অর্থাৎ শিল্পা 400 নম্বর পেয়েছে and মুকেশ গট 75% মার্কস ইন অ্যান এক্সামিনেশন। তাহলে একটা পরীক্ষায় শিল্পা পেয়েছে 400 নম্বর আর মুকেশ পেয়েছে 75% নম্বর, অর্থাৎ মোট যে নম্বর ছিল সেই পরীক্ষায় তার 75% নম্বর পেয়েছে মুকেশ। তাহলে একটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু নম্বরটা বলে দিয়েছে, এখানে কিন্তু শতাংশে বলেছে নম্বরটা, ওখানে নম্বরটা সংখ্যায় বলে দিয়েছে কিন্তু এটা শতাংশে বলছে। ইফ মুকেশ স্কোর 275 মোর দেন শিল্পা, অর্থাৎ মুকেশ শিল্পার থেকে কত নম্বর বেশি পেয়েছে, 275 নম্বর বেশি পেয়েছে, তাহলে মোট নম্বর কত ছিল, মোট নম্বরের আগে দেখেছি 75% পেয়েছিল কে, মুকেশ। তাহলে 75% যে নম্বর মুকেশ পেয়েছে সেটা শিল্পার থেকে বেশি, তাহলে শিল্পার অলরেডি 400 নম্বর পেয়েছে, তার সঙ্গে 275 যদি যোগ করি তাহলে মুকেশের নম্বর পেয়ে যাব। তাহলে মুকেশের মার্কস, এটা যদি এম দিয়ে আমরা ডিনোট করি তাহলে মুকেশের মার্ক কত হচ্ছে 400 প্লাস 275। আরেকটা জিনিস কি বলে দিয়েছে, মুকেশ কত শতাংশ নম্বর পেয়েছে, 75%, তাহলে 75% ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 675। তাহলে আমাদের কি বের করতে হবে, এই 75% অর্থাৎ মোট নম্বরের যে 75% পেয়েছে সেই মোট নম্বরটা কত, মোট নম্বর কি 100% হবে, 100% ইকুয়াল টু 675 বাই 75 ইন্টু 100, তাহলে এটা 9 হয়ে গেল। তো টোটাল নাম্বার কত হলো, টোটাল মার্কস হয়ে গেল 900। তো এটা হয়ে গেল অ্যান্সার। তো তোমরা যদি জিনিসটা বুঝে থাকো, আর কিছুই না, জিনিসটা কিছুই করতে হবে না, এই 75% সমান 675, এই জায়গাতে একটা ব্যাপার আছে যে 400 প্লাস 275, এই যোগটা যদি করা যায় ঠিকঠাক তাহলে 75% সমান 675 হয়ে যাবে এবং 100%টা বের করতে হবে মোট নাম্বার, সেটা আমাদের ইজিলি বেরিয়ে আসবে 900। তো বন্ধুরা এই প্রশ্নে কি বলেছে সেটা আগে দেখে নেব। ইন অ্যান এক্সামিনেশন 50% স্টুডেন্টস অফ ক্লাস 6 failed in English, 37% in history, 17% failed in both, and the total number of students passed is 540, then total number of students are। তো কি বলেছে, একটা পরীক্ষায় ক্লাস 6-এ 50% অর্থাৎ 50% ছাত্র ফেল করেছে ইংরাজিতে এবং 37% ছাত্র ফেল করেছে ইতিহাসে, এবং আরেকটা জিনিস যেটা বলেছে 17% ছাত্র তারা দুটো সাবজেক্টেই একসাথে দুটো সাবজেক্টেই কি ফেল করেছে, এবং টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পাসড অর্থাৎ টোটাল যে ছাত্র যারা পাস করেছে পরীক্ষায় তারা সেই সংখ্যাটা হলো 540। তাহলে সেই ক্লাসে কতজন ছাত্র রয়েছে এটা জানতে চেয়েছে। তো একটা জিনিস আমাদের দেখে নিতে হবে একটু, এই যে 17% কি বলেছে, দে ফেলড ইন বোথ সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্টে যদি ফেল করে তারা এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, কত শতাংশ ছাত্র মোট ফেল করেছে। তাহলে 50% স্টুডেন্ট ফেল করেছে ইংলিশে 50, তারপর 37% ফেল করেছে হিস্ট্রিতে 37, আরেকটা যেটা বললাম
এই যে 17 এটা কিন্তু এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে, তাহলে দুটোতেই কমন রয়েছে, তাহলে সেই 17টা কি করব এখান থেকে মাইনাস করব। তাহলে কত হচ্ছে 50 প্লাস 37 87 মাইনাস 17 ইকুয়াল টু 70। তো এগুলো যদি পার্সেন্ট, তাহলে 70% স্টুডেন্টই কিন্তু কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে তারা। তাহলে মোট ছাত্র পাস করেছে কত 540, তাহলে 540 কত শতাংশ 30% হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 540, অর্থাৎ 30%, এই যে 70% ফেল করেছে তাহলে পাস করেছে হচ্ছে 30%, তাহলে 30% ইকুয়াল টু হচ্ছে 540। তাহলে জানতে চেয়েছে কি 30% স্টুডেন্ট অফ দ্য ক্লাস ইকুয়াল টু 540, তাহলে জানতে চেয়েছে 100% স্টুডেন্ট অর্থাৎ টোটাল স্টুডেন্ট ইন দ্যাট ক্লাস। তো এখান থেকে ইজিলি পেয়ে যাব 100% ইকুয়াল টু 540 বাই 30 ইন্টু 100, 0 0 ক্যান্সেল আউট 3, so total student 1800, this is the answer। দেখে নাও এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এখানে একটা বিষয় যা ধরার আছে সেটা হচ্ছে এই যে 17% ফেলড ইন বোথ, সেইটা এখান থেকে যে ক্যান্সেল আউট করতে হবে এই জায়গাটা একটু দেখার, বাকি অঙ্কটা তোমরা আশা করি এটা 5-10 সেকেন্ডে নামিয়ে ফেলতে পারবে। দেখে নেবো বন্ধুরা এখানে কি বলছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস উইনিং ক্যান্ডিডেট গট 52% ভোটস অ্যান্ড ওন বাই 100 ভোটস, অর্থাৎ তাদের জেতার মার্জিনটা হচ্ছে 100 ভোটস। 68 votes declared invalid, then the total number of votes polled was, কি বলছে আরেকবার বুঝে নেব। ইন অ্যান ইলেকশন একটি নির্বাচনে বিটুইন টু ক্যান্ডিডেটস, অর্থাৎ নির্বাচনে সেখানে শুধুমাত্র দুজন ক্যান্ডিডেট ছিল। উইনিং ক্যান্ডিডেট গট 52% ভোট, অর্থাৎ যিনি জিতেছেন ভোটে তিনি 52% ভোট পেয়েছেন, অ্যান্ড ওন বাই 100 ভোটস, অর্থাৎ জিতেছেন 100 ভোটের ব্যবধানে তিনি নিকট প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। এবং 68 ভোটস ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, অর্থাৎ 68টি ভোট যেটা কাস্ট হয়েছিল বা পোল হয়েছিল, যে ভোটটা পড়েছিল সেই 68টি ভোট ইনভ্যালিড ঘোষণা হয়েছে। দেন দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড, অর্থাৎ সেদিন সেখানে কতগুলি ভোট পড়েছিল, সেখানে ব্যালট বাক্সে হোক বা ইভিএম এ কতগুলি ভোট পড়েছিল। তো এই প্রশ্নটা একটু আগে বুঝে নেবো, এরকম কোশ্চেন এই ভোটের ইলেকশনের কোশ্চেন কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই প্রায় একটি দুটি এসে থাকে, তো একটু ভালো করে বুঝবো। কি বলছে, টোটাল ভোট, সাপোজ ধরে নিই একটা টোটাল ভোট পোল্ড হয়েছিল, সেটা ধরে নিলাম এক্স সাপোজ। তো এখান থেকে যে ভোটটা পোল হয়েছে তার মধ্যে থেকে 68টি ভোট কিন্তু কি হয়েছে ইনভ্যালিড বলে দিচ্ছি, ইনভ্যালিড ঘোষণা হয়েছে 68টি ভোট। এবার তারপরে সেটা মাইনাস করে একটা ভোট হয়েছে x-68, এইটা হচ্ছে কাউন্টেড হয়েছে, এই ভোটটা, এই ভোটের কাউন্টিংটা হয়েছে। সেখানে কি বলছে, উইনিং ক্যান্ডিডেট কত 52% ভোট পেয়েছে। উইনিং ক্যান্ডিডেট যদি একজনকে এ ধরি একজনকে বি ধরি, সাপোজ এ ক্যান্ডিডেট উইন হয়েছে, তাহলে সে পেয়েছে কত 52%, আর বি ক্যান্ডিডেট তাকে যদি ধরি হেরে গেছে, তাহলে সে কত পাবে 52% একজন যদি পায়, তাহলে এই ভোটটার 52% এ পেলে এ পেয়েছে কত, বি পেয়েছে 48%। আর কি এই 52 আর 48-এর মধ্যে এই যে গ্যাপটা বলা হয়েছে, এই গ্যাপটা কত বলেছে, গ্যাপটা বলেছে 100 ভোটস, 100 ভোট। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 4% ইকুয়াল টু হচ্ছে 100 ভোট। তাহলে এখানেই আমরা ক্যালকুলেশন পেয়ে যাব, এই যে 4% যে ভোট সেটা হচ্ছে কত, 4% ইকুয়াল টু 100, তাহলে 100% ইকুয়াল টু কত হচ্ছে এই ভোটটা 4 into 25 100, তাহলে 100 into 25 that is 2500। কিভাবে পাচ্ছি একটু তাও দেখে নেবো, 100/4 into 100 that is 2500। এই 2500 কোন ভোটটা, এই 2500টা হচ্ছে এই ভোটটা যেটা কাউন্টিং হয়েছে, অর্থাৎ ভ্যালিড ভোটটা হচ্ছে 2500, কিন্তু কাস্ট হয়েছিল কোন ভোটটা, এইটা +68, এই ভোটটা +68, সেটা হচ্ছে এই এক্স, অর্থাৎ টোটাল ভোট যেটা পোল হয়েছিল। তার টোটাল ভোট পোল্ড
যদি হয়ে যায় তাহলে পোল্ড ইকুয়াল টু 2500 প্লাস 68। তাহলে ডিজায়ার্ড অ্যান্সার অর্থাৎ যে অ্যান্সারটা আমাদের চেয়েছে টোটাল ভোট পোল্ড সেটা হচ্ছে 2568 বা 2568। আরেকবার পুরোটা দেখে নেব। একটা ইলেকশন হয়েছে, সেখানে এক সংখ্যক মানুষ ভোট দিয়েছে, 68টা ভোট কি হচ্ছে ইনভ্যালিড ঘোষণা হয়েছে। তারপরে যে ভোটটা আছে সেটা হচ্ছে এই ভোটটা, এই ভোটের 52% পেয়েছে এ, 48% পেয়েছে বি। তাহলে তাদের যে ডিফারেন্সটা থাকছে 4% এবং বলে দেওয়া হচ্ছে সেই ভোটের মার্জিনটা হচ্ছে 100। তাহলে 4% ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 100, 100% ইকুয়াল টু হচ্ছে 100/4 × 100 দ্যাট ইজ 2500। অর্থাৎ এই যে টোটাল যে ভোটটা কাউন্টিং হয়েছে সেটা হচ্ছে 2500, যে ভোটটা এটা দুজন মিলে পেয়েছে। এবার 2500 প্লাস 68 ভোট, যে ভোটটা কিন্তু কাস্ট হয়েছিল বা সেই দিন ব্যালট বাক্সে বা ইভিএম এ পড়েছিল, দ্যাট ইজ 2568।